সঙ্গীন প্রণয়শক্তি লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ৪৯তম পর্ব। উপন্যাস পাঠিয়েছি আমি তারিফ। দার্জিলিং নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেঘে ঢাকা বৃষ্টি ভেজা সবুজে ঘেরা এক অপার্থিব দৃশ্যপট। উঁচু নিচু পাহাড়, সারি সারি চা বাগান, ছোট বড় ঝর্ণা, জানা অজানা বুনো ফুল আর মেঘমল্লার আস্তরণে মুড়িয়ে থাকা এই পাহাড়ি শহরটাকে প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য বললে খুব একটা ভুল হবে না বৈকি। দার্জিলিং এর আরও একটি প্রধান আকর্ষণ হলো ব্রিটিশ আমলে তৈরি সেই ৮০ দশকের কয়লাচালিত ট্রেন। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি শহরের নামকরণে সুস্পষ্ট কোনো ইতিহাস নেই, তবে লোকমুখে শোনা যায় দার্জিলিং শব্দ থেকেই দার্জিলিংয়ের উৎপত্তি। দর্জে মানে বজ্র আর লিং মানে হলো দেশ। এক কথায় দার্জিলিং মানে বজ্রের দেশ। আবার অনেকের মতে ১৭৬৫-র দিকে কোনো এক লামা এদেশের মাটিতে পা রেখেছিলেন, তার নামানুসারে দার্জিলিং নামকরণ করা হয়েছিল। শুধুমাত্র যে দার্জিলিং তেমনটা নয়, চোখের ঘোরাক মনের বাসনা মেটাতে এর পরবর্তী নর্থ সিকিম, সিটং সবটুকুই যেন প্রকৃতির বক্ষস্থল। শহুরে একঘেয়ে জীবনের ভার বইতে বইতে ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলোকে একটুখানি স্বস্তির সঞ্চার খুঁজে দিতে বোধ হয় উপরওয়ালার এই নিদারুণ সৃষ্টি। চা পল্লবে ঘেরা সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত হোমস্টের যে ছোট ছোট কটেজগুলো রয়েছে, তারই মধ্যে একটা কটেজের খোলা বারান্দায় বেতের চেয়ার আর বেতের কারুকাজ করা রেলিংয়ের কোণয় ঠেকিয়ে গালে হাত দিয়ে বসে আছে ওর মহাবিষ্টের মতো চোখ দুটো পাহাড়ি ঢাল বেয়ে নামা সারি সারি চা বাগানে নিবদ্ধ। চা বাগানের পাশ দিয়ে কলকলিয়ে বয়ে যাচ্ছে সরু ঝর্ণার বহর। কাছের মতো দেখতে ঝর্ণার সেই স্বচ্ছ পানিতে টুপটাপ ঝরে পড়ছে হাওয়ায় উড়ে আসা রং বেরঙের বুনোপুল। সকাল সকাল মেঘের চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি, অথচ মাত্রই এক পশলা বৃষ্টি হলো ঝমঝমিয়ে। ঝরে পড়া ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিকণাগুলো সযত্নে ঠাঁই নিয়েছে চা পাতার গায়ে। নিয়ন সূর্যকিরণে সে বৃষ্টিকণাগুলো ঝিল ধরছে বারে বারে, যেন এক নজরে দেখলেই মনে হবে চা পাতার উপরে কেউ সযত্নে স্বচ্ছ হীরের টুকরো সাজিয়ে রেখেছে। পরু সেই সকাল থেকে বসে বসে মুগ্ধ নয়নে দেখেই যাচ্ছে এসব। দেখতে দেখতে চোখ জুড়িয়ে আসছে, তবুও মন ভরছে না। বারবার ভাবনারা এক জায়গাতে আটকে যাচ্ছে। প্রকৃতি এত অপরূপ কেন? দুগালে হাত দিয়ে চারিদিকে মুগ্ধ হয়েছে, নয়ন জোড়াচ্ছে আর মনে মনে ভাবছে কালকের কথা। কাল কৃতিকের সাথে অমন তাড়াহুড়ো করে ফ্লাইটে উঠে যাওয়ার এক দফা ঝটকা খেয়েছিল ওরুর পরনে তখন হালকা গোলাপি টপস আর সুতির ঘাগরা ছিল। লম্বা চুলগুলো ছিল ক্লাচার দিয়ে বাঁধা। ওর পেছন পেছনে উঠেছিল কৃতিক। ফ্লাইটে ওঠার পরে কৃতিক এমন একটা ভাব করছিল যেন ও আরেকটা দেশে নয়, বরং মতিঝিল থেকে হাতিরঝিল যাচ্ছে। চারিদিকে পরিস্থিতি একটু ওর মাথা ব্যথা নেই, আর না আছে কোনো হেলদোল। ফোন স্ক্রল করছে তো করছেই। ওর কাণ্ডে এক পর্যায়ে বিরক্ত হয়ে পেছনে ঘুরে ওরু শুধায়, আমাদের সিট কোথায়? কৃতিক ফোন থেকে চোখ সরিয়ে আলগোছে নিজের চুলে আঙ্গুল বোলাতে বোলাতে বলে, বিজনেস ক্লাসে। আপনি এতটুকুর মধ্যে বিজনেস ক্লাস কিভাবে ম্যানেজ করলেন? আশ্চর্য। ওরুর কথা কৃতিক নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, সামনে চল, দেখতে পাবি। ওরু ত্যক্ত নিঃশ্বাস ছেড়ে কৃতিককে রেখেই গটগটিয়ে বিজনেস ক্লাসের দিকে এগিয়ে গেল। কেবিন ক্রুদের সাহায্যে বিজনেস ক্লাস খুঁজে নিয়ে দরজাটা খুলে ওরু ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গে ভীষণভাবে চমকালো, সাথে ভয়ও পেল মারাত্মক। কারণ ওকে দেখে ভেতর থেকে এলিসা, অর্ণব, ক্যাথলিন ওরা সবাই একযোগে চেঁচিয়ে উঠে বলল, সারপ্রাইজ! অকস্মাৎ চিৎকারে হকচকিয়ে উঠল ওরু। সবাইকে এখানে এভাবে দেখতে পেয়ে মস্তিষ্কে আপাতত হ্যাং হয়ে আছে ওর। তাই ওরু কোনো কিছু না ভেবে আবারও পেছনে ঘুরল কৃতিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তবে পেছনে ঘোরার সঙ্গে সঙ্গে একটা শক্ত ঢেউ খেলানো পুরুষালী বুকে ধাক্কা খেয়ে থমকে গেল ওরু। তাড়াহুড়ো করে মাথা তুলতে দেখতে পেল এটা কৃতিক। পরনে নেভি ব্লু হুডি আর ব্ল্যাক ওভারসাইজ ডেনিম। সামনের চুলগুলোকে সামলাতে মাথায় আটকানো কালো টুপি, আর ঠোঁটের কোণে লেগে আছে এক রহস্যময় হাসি।
ওরও ধরতে পারল না কৃতিকের এই হাসির আসল কারণ। অগত্যা চোখ বড় বড় করে বিস্ময়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে রইল অবুঝের মতো। কৃতিক ওর রহস্যময় হাসির অবসান ঘটিয়ে কাঁধ বাঁকিয়ে অরুর চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, হ্যাপি ফার্স্ট হানিমুন জার্নি বেবি। কৃতিকের কথায় অরুর চোয়াল ঝুলে পড়ার উপক্রম। এমন একটা আকস্মিক ঘটনায় আপনা আপনি ওর দুহাত চলে গেল নিজের মুখের ওপর। ওরও একবার ওদের সবার দিকে তাকাচ্ছে তো আরেকবার কৃতিকের দিকে। এদিক ওদিক তাকিয়ে অস্পষ্ট সুরে বলে ওঠে, তার মানে এটা প্রি প্ল্যান? কৃতিক হাস্যচোখ মাথা নাড়ালে অরু পুনরায় ঠোঁট ফুলিয়ে বলে, তাহলে আমাকে ব্যাগ গোছাতে কেন বললেন না? আমি তো কিছুই নিয়ে আসিনি। কৃতিক ওর মাথায় হাত বুলিয়ে বলে, মন খারাপ করতে হবে না, সব কিনে দেব বেবি, এনিথিং ইউ নিড। জামা কাপড়ের কথা মনে পড়তে ওরও সম্ভিত ফিরে পেয়ে নিজের শরীরের দিকে চাইল। কাল রাতে ঝুম বৃষ্টিতে ভিজে ওরা কোনো মতে হোমস্টেতে এসে উঠে এসেছিল। রাতের বেলা এমন পাহাড়ি এলাকায় বৃষ্টির মাঝে দোকানপাট সবই বন্ধ ছিল, যার ফলস্বরূপ জামা কাপড় আর কেনা হয়নি ওর। রাতের টপস খুলে গায়ে কৃতিকের হুডি ছড়িয়ে ঘুমিয়েছে, আর এখনও সেভাবেই আছে। কিন্তু এভাবে আর কতক্ষণ বসে থাকবে ও? তাছাড়া কৃতিকও তো কোনো জামা কাপড় আনেনি। জামা কাপড় তো দূরে থাক, টুথব্রাশ টুথপেস্টটা পর্যন্ত নেই ওদের কাছে। বিষয়টা বোধগম্য হতে বারান্দা ছেড়ে বেডরুমে প্রবেশ করলো ওরও। কৃতিক এখনও কম্পিউটার মুড়ি দিয়ে খালি গায়ে ঘুমোচ্ছে। বিয়ের বয়স বেশ কয়েক মাস হলেও ওরও কৃতিকের একসাথে এক ঘরে রাত্রি যাপন করা হয়েছে হাতে গোনা কয়েকবার মাত্র। সেখানে কাল রাতে ওরা দুজন সত্যিকারের আর 5টা স্বামী স্ত্রীর মতোই একসাথে এক ঘরে এক বিছানাতে ঘুমিয়েছে। বিষয়টা অরুর চিত্তে প্রশান্তির ঝড় বইয়ে দেয়। হৃদয় নিংড়ানো ভালোবাসাটুকু উগড়ে আসে বারবার। হুটহাট মনে হতে থাকে, মনে সত্যিই আমার পাশে, সত্যি অবিশ্বাস্য। অরু যে কয়েকদিনে কৃতিকের সাথে ঘুমিয়েছে, ও খেয়াল করেছে কৃতিক সবসময় উপর হয়ে ঘুমায়। ওর চওড়া পুরুষালী পৃষ্ঠদেশ কখনোই কম্পিউটারের আড়ালে ঢাকা পড়ে না। বিষয়টা বরাবরই অরুর আকর্ষণ কেড়ে নিতে সক্ষম। এই লোক ঘুমের মাঝেও ম্যানলি আচরণ করে। অরু ভেবে পায় না কৃতিক এমন কেন। একটু কি কিউট হওয়া যায় না? সবসময় ডার্ক চকলেট হতে হবে? একটু মিল্ক চকলেট হলে ক্ষতি কি? অরুর মন গহীনের অযাচিত প্রশ্নের উত্তর দিল না গাঢ় ঘুমে বিভোর হয়ে থাকা কৃতিক। অরু মনের ভাবনা মনে পুষে রেখে এগিয়ে গিয়ে কাঠের তৈরি তকতকে মেঝেতে হাঁটু মুড়ে কৃতিকের শিওরে বসে পড়ে। তারপর হাত বাড়িয়ে ওর ঘাড় ছুঁই ছুঁই এলোমেলো চুলগুলোতে নিজের নরম তুলতুলে আঙ্গুল চালাতে চালাতে আনমনে বলে ওঠে, আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না আপনি আমার এতটা কাছে। আপনি কি সত্যি সে জায়ান কৃতিক, যার বিছানায় ভুল করে ঘুমিয়েছিলাম বলে আমাকে চোখ দিয়ে ভস্ম করে দিয়েছিলেন? আপনি কি সেই জায়ান কৃতিক, যার সামনে একটু আওয়াজ করে কেঁদেছিলাম বলে আমাকে কনকনে ঠান্ডার মাঝে বাইরে বের করে দিয়েছিলেন? আমার তো এখনও সেই শুরু থেকে এই পর্যন্ত চোখ বন্ধ করলে মনে হয় সবটা স্বপ্ন। এত ভালোবাসা, এত আবেগ, আপনার এই মাত্রাতিরিক্ত আসক্তি, সব কিছু আমার মতিভ্রম মনে হয়। যেন এখনই ভ্রম কেটে যাবে আমার, আর আপনিও আমাকে রেখে হারিয়ে যাবেন সেই সুদূর ক্যালিফোর্নিয়ায়। দিন যাবে, মাস যাবে, বছর যাবে, আপনার দেখা আর আমি পাবো না সে আগের মতো। ওর মুখে শুধু নামটা শুনবো আপনার, কৃতিক কুঞ্জের ছোট সাহেব জায়ান কৃতিক চৌধুরী। কিন্তু এবার তো আমি আর সহ্য করতে পারবো না সেই দহন, বলুন। সত্যি বলছি, তেমনটা হলে আমি মরে যাব। কারণ কৃতিক কুঞ্জের ছোট সাহেব তো কেবল কৃতিক কুঞ্জেরই মালিক নয়, আমার মন, প্রাণ, আত্মা সব কিছুর দখলদারিও যে তার একমাত্র হাতে। জায়ান কৃতিক, আপনি হরণ করেছেন আমার হৃদয়। ভালোবাসার সংজ্ঞা না জানা এক তরুণীর বুকে আপনি ভালোবাসার বিষাক্ত তীর নিক্ষেপ করেছেন, সূত্রপাত করেছেন প্রকাণ্ড জলোচ্ছ্বাসের। আর এখন আমার মনে ভালোবাসার তুফান বাঁধিয়ে দিয়ে আমার স্বপ্ন ভেঙে হারিয়ে গেলে আপনার খবর আছে। যেদিন আপনাকে খুঁজে না পাবো, সেদিন আমিও হারিয়ে যাব অলিক আকাশে, সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে ক্যালিফোর্নিয়ার রাতের আকাশে ঘুরে বেড়াবো। তখন খুঁজবেন তো আমাকে, মনে পড়বে তো আমার কথা। হুট করে স্বপ্নের মতো করে পাওয়া মাত্রাতিরিক্ত ভালোবাসার উচ্ছ্বাসে একরাশ কাতরতা ঘিরে ধরেছে অরুর হৃদয়। এতটা সুখ ওর কপালে সইবে কিনা তা নিয়েও সন্দিহান মেয়েটা।
ওর কাছে জায়ান্ট কৃতিক মানে অমূল্য সম্পদ, যা ও না চাইতেও নিজের করে পেয়েছে। হারিয়ে যাওয়ার ভয় তো একটু থাকবেই। এই মুহূর্তে সে ভয়ে জর্জরিত হয়ে টুপটাপ অশ্রুকণা বিসর্জন দিচ্ছে ওরু। ক্রন্দনরত ওরুর ফোঁফানো আওয়াজে ঘুমের মাঝে একটু নড়ে চড়ে উঠল কৃতিক। ঘুম ঘুম গলায় অস্পষ্ট আওয়াজে ডেকে উঠল ওরুকে, বেবি কোথায় তুই? কৃতিক মাত্রই নড়ে চড়ে উঠেছে দেখে ওরু তাড়াহুড়ো করে চোখের পানিটুকু মুছে নিজেকে স্বাভাবিক করে শান্ত স্বরে বলল, এই যে উঠুন, এবার শপিংয়ে যেতে হবে তো, আমাদের পড়ার কিছু নেই তো এখানে বার্তাব ছাড়া। ওরুর কথার পাছে কৃতিক বালিশে মুখ ঘষতে ঘষতে হাসকি স্বরে বলল, কেন নেই কেন? কালকে তো কিছু করিনি। ওরু এবার উঠে দাঁড়িয়ে বিরক্ত স্বরে বলল, কাল যে এক কাপড়ে দার্জিলিং চলে এলেন তা ভুলে গিয়েছেন? অরুর কথায় এতক্ষণে টনক নড়ল কৃতিকের, তবে ওর মধ্যে শপিংয়ে যাওয়ার কোনো রকম হেলদোল দেখা গেল না। ওর শরীরের কম্পিউটারটা আরেকটু ভালোভাবে গায়ে ছড়িয়ে নতুন উদ্যমে ঘুমাতে ঘুমাতে অস্পষ্ট আওয়াজে শুধালো, ওয়ালেটে ইন্ডিয়ান কার্ড আছে, যেটা খুশি নিয়ে যা। আমি এলিসাকে ফোন করে বলে দিচ্ছি, ও তোর সাথে যাবে। এই অচেনা দেশে শুধুমাত্র এলিসা আপুকে ভরসা করে আপনি আমাকে একা ছেড়ে দেবেন? কৃতিক জুত শুয়ে আরাম করে শুয়ে বলল, আমি সঙ্গে গেলে ঠিক তোকে যেভাবে আগলে রাখতাম এলিসাও সেভাবেই রাখবে। আই বিলিভ ইন হার। এখন যা তো, ঘুমাতে দে, নয়তো রাইড করতে পারবো না। আপনি এখানেও রাইডে যাবেন, তাও এই পাহাড়ি রাস্তায় বৃষ্টির মাঝে? অরুর কথায় প্রতি উত্তরে ঘুমের দেশে তলিয়ে যেতে যেতে জবাব দিল কৃতিক। অরু শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছে অনেকক্ষণ, বেলা বেজেছে 10টা কি 11টা। কৃতিক এখনও ঘুমে তলিয়ে আছে। কি জানি কতদিনের ঘুম একসাথে ঘুমাচ্ছে ও। তবে কৃতিকের এই আরামের ঘুম বোধ হয় খুব একটা সহ্য হলো না ওর ব্যাংক ম্যানেজারের। সেই সকাল থেকে মুঠোফোনের ভাইব্রেট বাজিয়ে ম্যানেজার সাহেব কল দিয়ে যাচ্ছেন তো দিয়েই যাচ্ছেন। ভাইব্রেটরের কাঁপা আওয়াজে এক পর্যায়ে ঘুম ছুটে গেল। নড়ে চড়ে উঠে ফোন রিসিভ করল কৃতিক। এপাশ থেকে হ্যালো বলার সঙ্গে সঙ্গে ম্যানেজার সাহেব সালাম জানিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, স্যার আপনি বোধহয় ঘুমিয়ে। বিরক্ত করার জন্য দুঃখিত স্যার, বাট স্যার ইটস আর্জেন্ট। হ্যাঁ বলুন। কৃতিকের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা বলল, স্যার সকাল সকাল আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা উইথড্র করা হয়েছে। কৃতিক মুখ থেকে একটু বিরক্তিকর আওয়াজ বের করে বলল, সো হোয়াট? ম্যানেজার সাহেব ভেবেছিল কৃতিক হয়তো অবাক হবে কিংবা প্রপার ইনফরমেশন জানতে চাইবে, কিন্তু তেমন কিছু না হওয়াতে তিনি ভড়কে গিয়ে বললেন, না মানে স্যার হুট করে সকাল সকাল এতগুলো টাকা? ম্যানেজারের কথা শেষ হওয়ার আগে কৃতিক মাঝপথে বলে ওঠে, ডোন্ট ওয়ারি, ইটস জাস্ট মাই ওয়াইফ। ম্যানেজার সাহেব তৎক্ষণাৎ নিজের বোকামিতে খামি খেয়ে দুর্বল গলায় বলল, ও ওকে স্যার, দেন ইট ওয়াজ মাই মিস্টেক, আই এম রিয়েলি সরি। তারপর ওপাশ থেকে ভেসে এলো কল কেটে দেওয়ার পিকপিক আওয়াজ। ম্যানেজার সাহেব কল কেটে দিলে হাতের ফোনটা বিছানার এক পাশে ছুঁড়ে ফেলে দিয়ে কৃতিক আবারও চোখ বুঝে মৃদু হেসে অস্ফুটে বলল, বউটা বড় হচ্ছে, স্বামীর টাকা কিভাবে ওড়াতে হয় তার যথাযথ ট্রেনিং নিচ্ছে। গুড জব এলিসা। কৃতিকের কটেজের পাশে যে কটেজটা অবস্থিত তার ব্যালকনিতে আপাতত বসে আছে নীলিমা। কোনো রকম চেয়ারে কিংবা স্টুলে নয়, মেঝেতে বসে আছে মেয়েটা। পরনে এখনও সেই 2 দিনের আগের বাড়ি বেনারসি। ডাগর ডাগর চোখ দুটো ক্লান্তিতে কোটরে ঢুকে গিয়েছে, মুখশ্রী মলিন। সে মলিন মুখে নিষ্প্রভ চোখে বাইরে তাকিয়ে আছে নীলিমা। বক্ষ পিঞ্জর থেকে ক্রমাগত উগড়ে আসছে চাপা দীর্ঘশ্বাস। নীলিমা যখন ওর জীবনের সাথে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাগুলো ভেবে ভারী দীর্ঘশ্বাস ছাড়ল, ঠিক সে সময় রুমে প্রবেশ করে সায়র। সায়রের চোখ মুখও ভীষণ গম্ভীর। সব সময়ের চঞ্চল হাসি খুশি ঠান্ডা মস্তিষ্কের সায়র সত্তাটা হুট করেই কাল থেকে কেমন উধাও। সায়রের হাতে কিছু শপিং ব্যাগ ছিল, ও সেগুলোকে নীলিমার সামনে ধরে গম্ভীর গলায় বলল, চেঞ্জ করে নাও। নীলিমা ঝগড়া করার অবস্থায় নেই, তাছাড়া সায়রের চোখ মুখ দেখেও মনে হচ্ছে না যে ও ঝগড়া করতে ইচ্ছুক। তার উপরে 2 দিন ধরে এক কাপড়ে থাকার দরুনও শরীরটাও কেমন কুটকুট করছে। তাই উপায়ন্তর না পেয়ে প্যাকেটগুলো হাতে নিল নীলিমা। আসলে গতকাল অরু বেশ কিছু জামাকাপড় দিয়েছিল নীলিমাকে, কিন্তু অরুর তুলনায় নীলিমা একটু গোলুমলু আর লম্বা হওয়ায় সেগুলো নীলিমার হয়নি, কারণ অরু বেশিরভাগই লং স্কার্ট আর টপস পরে।
আর না তখন জামা কাপড় নিয়ে ওর কোনো রকম খেয়াল ছিল। অগত্যা এক কাপড়ে এক দেশ থেকে বাড়ি দিয়ে আরেক দেশে চলে আসতে হলো নীলিমাকে। নীলিমা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শায়র গিয়ে বারান্দায় দাঁড়ালো। বারান্দার রেলিংয়ে দুহাত ভর করে দাঁড়িয়ে চারিদিকে চোখ বোলাতেই বুক ছিঁড়ে এক পালি তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শায়রের। এটা মূলত শায়রের হোমস্টে। শুধু একটা নয়, দার্জিলিং, চিটং মিলিয়ে বেশ কয়েকটা হোমস্টে রয়েছে শায়রের। সবগুলো শায়রের বাঙালি ম্যানেজারের দায়িত্ব নিয়ে দেখাশোনা করেন। শায়রের পৈতৃক নিবাস দার্জিলিংয়ে, তবে পূর্বপুরুষ আর বন্ধুমহল বাংলাদেশি হওয়ায় বাংলাটা ওর ভালোই আয়ত্তে। শায়রের বাবা মা নেই, বাড়িতে কাকা জ্যাঠা দুঃসম্পর্কের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সাথেও শায়রের একেবারে যোগাযোগ নেই বললেই চলে। এক কথায় বলা যায় পুরো পৃথিবীতে একটা নীলিমা আর একটা শক্ত ভিতের মতো বন্ধু মহল ছাড়া শায়রের আপন বলে কেউই নেই। তাই তো নিজের শহরে ফিরে নতুন বউ আর বন্ধুদের নিয়ে নিজের সবচেয়ে পছন্দের হোমস্টেতেই উঠেছে শায়র। এখন শুধু অপেক্ষার পালা, শায়রের নববিবাহিতা রাগিনী সব কিছুর জন্য শায়রকে আদৌ ক্ষমা করে মেনে নিবে, নাকি মা বাবার মতো সেও তার নিজস্ব পথ বেছে নিয়ে শায়রকে একা করে দিয়ে চলে যাবে। শায়রের ভাবনার ছেদ ঘটে গাঁঠের দরজায় খোলার কুটকাট আওয়াজে। সম্বিত ফিরে এলে শায়র পেছনে তাকিয়ে দেখতে পায় নীলিমা দাঁড়িয়ে আছে, পরনে ওর কিনে দেওয়া ফ্লোরাল প্রিন্টের সুতির চুড়িদার। শায়রের পছন্দ বরাবরই অতুলনীয়, যার ফলস্বরূপ বন্ধুমহলের অগাধ বিশ্বাস একবার শায়রের চোখ যেটাতে আটকে যায় সেটা সুন্দর হবেই হবে। সেক্ষেত্রে বলা যায় শায়রের চোখ নীলিমাতে আটকে গিয়েছিল, তাই নীলিমাও যথেষ্ট সুন্দরী রমণী। আর এই মুহূর্তে শায়রের কিনে দেওয়া জামা পরে ওকে আরও বেশি আকর্ষণীয় আর লাবণ্যময় লাগছে শায়রের দু চোখে। বারবার মনে হচ্ছে বাইরের অপরূপ প্রকৃতির মাঝে নীলিমাকে বসিয়ে দিলে প্রকৃতির অপার সৌন্দর্য বোধ হয় ফিকে হয়ে যাবে এই শ্যামলতার তরুণী কাছে। কি সুন্দর মেয়েটা! ফ্লোরাল চুড়িদারে চাপা গায়ের রংটাও কেমন ঝলঝল করছে। আজকে বোধ হয় নতুন করে আবারও শায়র মুগ্ধ হলো তার রাগিনী রূপে। তবে মুখে টু শব্দ করল না, নীলিমার দিকে এগিয়েও গেল না, বরং চুপচাপ দাঁড়িয়ে রইল যথাস্থানে। শায়র কোনো কথা বলছে না দেখে নীলিমায় ধীর পায়ে এগিয়ে এলো। শায়রের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে নীলিমা ভাবছে, কি হলো লোকটার? এতদিন তো কথা বলে বলে পাগল করে দিত, অযথা বিরক্ত করত, ভুলভাল জোক শোনাতো, অথচ আজ এমন একটা পরিস্থিতিতে চুপ করে আছে কেন? এমন একটা ভাব যেন উনি আমাকে নয়, আমি ওনাকে বিয়ের আসর থেকে তুলে এনে বিয়ে করেছি। আশ্চর্য! নীলিমা সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে শায়র নির্লিপ্ত কণ্ঠে শুধালো, কিছু বলবে? জামা কাপড় সব ঠিকঠাক হয়েছে? নীলিমা নিজের নিচু মাথাটা এদিক ওদিক নাড়িয়ে ইতস্তত কণ্ঠে বলল, ইনারের সাইজ ঠিক হয়নি। নীলিমা এত সহজে কথাটা বলে দিল যে ওর কথাটা শুনে শায়রের আচমকা কাশি উঠে গেল। ও কাশতে কাশতে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আমি তো জানতাম না, তাই ওইভাবে আর কি বুঝতে পারিনি। সমস্যা নেই, বিকেলে সবাই ঘুরতে বের হবে, তখন একমাকে কিনে দেব। আমাকে অ্যাকচুয়াল সাইজটা বলে দিও। নীলিমা সঙ্গে সঙ্গে চোখ তুলে ভ্রুকুটি করে বলল, আপনি কিনে দেবেন? শায়র কাশতে কাশতে মাথা চুলকে এদিক ওদিক তাকিয়ে বোকাদের মতো বলল, এখানে আমি ছাড়া কিনে দেওয়ার মতো আর কেউ আছে? দুহাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে মাত্র হোমস্টে ফিরল ওরও। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, অথচ সূর্যি মামার দেখা নেই আজ। শহরের দিকে যাও একটু সূর্যরশ্মি চোখে পড়েছে, পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে সেটাও মিলিয়ে গিয়েছে। চারিদিক মেঘাচ্ছন্ন, ভেজা তুলোর মতন মেঘের বেলায় সবুজ চা বাগানের গাঢ় সবুজ লাগছে। কি অপরূপ দৃশ্য! ওরও আরও এক দফা মুগ্ধ হতে হতে কটেজে ফিরে এলো। দরজা খুলে ভেতরে প্রবেশ করে শপিং ব্যাগগুলো একপাশে রেখে ওরও এদিক ওদিক কৃতিককে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। ও এমন একটা পর্যায়ে আছে যে কৃতিককে ঠিক কী বলে সম্বোধন করবে সেটা ভেবে পায় না। ভালোবাসা যখন চরম শিখরে পৌঁছে যায় কিংবা একান্ত কাছাকাছি মুহূর্তগুলো, তখন তো নাম ধরে ডেকে ফেলে, কিন্তু সচরাচর নাম ধরে ডাকাটা ওর কেমন মুখে বাঁধে। কারণ সম্পর্ক যাই হোক, কৃতিক উঠছে 12 বছরের বড়। এদিকে কিছু একটা বলে ডাকা যাচ্ছে না দেখে ওরও চোখ দিয়ে খুঁজে খুঁজে হয়রান। এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে ওরও ভাইয়া বলেই ডেকে উঠল কৃতিককে। কৃতিক ভাইয়া শুনছেন? কোথায় আপনি?
অরু ডেকে ওঠার সঙ্গে সঙ্গে কৃতিক ওকে টান মেরে বারান্দায় নিয়ে এসে দেওয়ালে চেপে ধরল। কপালটা ভীষণভাবে কুঁচকে রেখে শক্ত গলায় বলল, কে তোর ভাইয়া? অরুর মুখে জবাব নেই। ও তাকিয়ে আছে কৃতিকের দিকে। আজ এই প্রথম কৃতিককে গ্লাস পড়তে দেখল অরু। চিকন ফ্রেমের বড় বড় দুটো জুৎসই গ্লাসে তাকে মারাত্মক সুদর্শন লাগছে। আজকাল ল্যাপটপে কাজ করলে চোখে গ্লাস লাগায় কৃতিক, আর এই মুহূর্তে চশমা পরিহিত কৃতিককে এতটা কাছে থেকে শুষ্ক একটা ঢোক গিলল অরু। পরক্ষণে ভেতরের উথাল পাতাল অবাধ্য অনুভূতিগুলো দমাতে চোখ নামিয়ে নিল নিচে। অরু নিচে চেয়ে আছে দেখে কৃতিক ওর দিকে সামান্য গ্রীবা নামিয়ে হিসিয়ে বলল, কে তোর ভাইয়া? আনসার মি। অরু জবাব দিল না। মাথা নিচু করে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল শুধু। ডু ইউ থিঙ্ক আই এম ইউর ব্রাদার? কৃতিকের কথায় অরু এবার তাড়াহুড়ায় না সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে, ওকে ফাইন, তাহলে আমার গ্লাস খোলো। তৎক্ষণাৎ অরু ছগিতে মাথা উঁচিয়ে কৃতিকের চোখে চোখ রাখল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি বলল মাত্র কৃতিক? খোলো? প্রথমবার তুমি সম্বোধনে হুট করে কেমন যেন একটা বউ বউ শিহরণ ছড়িয়ে গেল অরুর সর্বাঙ্গ জুড়ে। অরু কাছামাছু করছে দেখে কৃতিক পুনরায় বলল, আমি কিছু বলেছি, আমার চশমাটা খুলে ফেলো অরু। অরু এবার কথা শুনল কৃতিকের। নিজের কম্পিত দুহাত বাড়িয়ে খুলে ফেলল কৃতিকের গ্লাস। গ্লাস তখনও অরুর হাতেই ছিল। কৃতিক আর সেটাকে রেখে দেওয়ার অপেক্ষা করল না। তার আগে ধৈর্যহারা হয়ে তড়িৎ গতিতে অদর ডোবালো অরুর ওষ্ঠধর জুড়ে। অরুর ঠোঁটে একের পর এক গাঢ় চুমু এঁকে দিতে দিতে কৃতিক হিসিয়ে বলল, এবার বল, কে তোর ভাইয়া? ভাইয়ারা কি বন্ধুর সাথে এমন কিছু করে যা আমি করছি? অরু তৎক্ষণাৎ চোখ খিচে না সূচক মাথা নাড়ালে কৃতিক সেভাবে অরুর হাতটা তুলে চোখের সামনে এনে দুজনের কাপল রিংগুলো ইশারা করে বলল, দেখ তো, তোর অনামিকা আঙ্গুলে আমার দেওয়া রিংটা চকচক করছে। এটা কারা দেয় জানিস? অরু এবার হাঁ না দুই দিকে মাথা নাড়ালো। কৃতিক এক হাতে ওর তুলতুলে কোমর বাঁকানো কোমরটা শক্ত করে চেপে ধরে বলল, লাভাররা। আমি তোর লাভার, তাই তোকে এটা দিয়েছে। এটার মানে হচ্ছে তুই শুধুই আমার প্রপার্টি, তোকে আর কেউ অ্যাপ্রোচ করতে পারবে না, নো ওয়ান। কৃতিকের কথায় ওকে শান্ত করার উদ্দেশ্যে অরু চোখ বুঝে জলদি জলদি হাসিচোখ মাথা নাড়ালো। কৃতিক এবার অরুর বন্ধ চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে দুহাতে ওর টপসটা ধরে ধীরে ধীরে উপরে তুলতে শুরু করে। এই পর্যায়ে সে অকস্মাৎ চোখ খুলে কৃতিকের দুহাত চেপে ধরল অরু। কৃতিক সঙ্গে সঙ্গে অরুকে ছেড়ে দিয়ে দু পকেটে হাত গুজে একটা একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। তারপর টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে সেটা পান করে ধপ করে বসে পড়ল বেতের চেয়ারে। অরু একটু মাথা তুলে কৃতিকের আগাগোড়া পরখ করে মিনমিনিয়ে শুধালো, রাগ করেছেন? কৃতিক জবাব দিল না। অরুকে টেনে এনে নিজের উটুর উপর বসিয়ে ওর কাঁধে নাক ঘষতে ঘষতে অসহায় স্বরে বলল, আর কতদিন হার্টবিট? ইটস বদারিং মি, আই ক্যান্ট, উফ। কৃতিক বেশ বিরক্ত। ব্যাপারটা বুঝতে পেরে অরু নরম স্বরে বলল, আমি সরি। অরুর হঠাৎ ক্ষমা প্রার্থনায় কৃতিক নিজের মাথা তুলে শুধালো, তুই কেন সরি হচ্ছিস? এই যে বারবার আপনার মেজাজ খারাপ করে দেওয়ার জন্য। অরুর কথায় কৃতিক জিভ দিয়ে অধর ভিজিয়ে নিজেকে সামলে নিয়ে ঠোঁটের মাঝে কিঞ্চিত হাসির রেখা টেনে বলল, ইটস ন্যাচারাল বেবি, এতে আমি মন খারাপ করিনি। তুই বড় হয়ে গিয়েছিস, এটা আমাদের দুজনের জন্য ঠিক কত বড় ব্লেসিং সেটা ভবিষ্যতে বুঝতে পারবি। এখন চল। অরু অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, কোথায় যাব? কৃতিক ওকে কোলে তুলে বেডরুমের দিকে নিয়ে যেতে যেতে বলল, তোর পছন্দের শহরে এসেছিস, অথচ ঘুরে দেখবি না? নাকি আজকে সারাদিন আমার সাথে? কৃতিককে মাঝপথে থামিয়ে দিয়ে অরু হকচকিয়ে বলে ওঠে, না, যাব তো। কৃতিক ওর মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, লেটস গো বেবি। অরুর মতে পুরো দার্জিলিং শহরটাই বিস্ময়কর। এখানে আলাদা করে দেখতে যাওয়ার কিছু নেই। কটেজের বারান্দায় বসে বসে দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য আহরণ করা যায় নির্বিঘ্নে। তবুও সবাই মিলেমিশে আজ বেশ কয়েকটা ট্যুরিস্ট এরিয়াতে ঘুরে বেরিয়েছে ওরা। সারা বিকেল ঘুরোঘুরি করে এখন স্ট্রিট মার্কেটে ঢুকেছে সবাই। কৃতিক ভিড়ভাট্টার মধ্যে নেই, তাই একটা বাইক রেন্ট করে অরুকে নিয়ে সোজা বেরিয়ে পড়েছে রাইডিংয়ে। পাহাড়ের বাঁকে বাঁকে সরু রাস্তা ধরে খুব ধীর গতিতে রাইড করছে কৃতিক। পাছানা বড় বড় খাদ দেখে অরু আবার ভয় পেয়ে যায় সেই চিন্তায়। কয়েক ঘন্টা রাইডিং শেষে ওরা যখন আবার শহরমুখী হলো, তখনই পেট্রোল নিতে পেট্রোল পাম্পে ঢুকে পড়ে কৃতিক। ও অরুকে একটা জায়গায় দাঁড় করিয়ে বলল,
বেবি, ওয়েট আ মিনিট, ওকে? ওরু হাস্যচোখ মাথা নাড়িয়ে সায় জানালে কৃতিক গাড়িতে পেট্রোল তুলতে এগিয়ে যায়। কৃতিক যখন নিজের কাজের গভীর মনোযোগী, তখনই পেছন থেকে একজন অত্যাধুনিক গোছের সুন্দরী মহিলা রিনরিন আওয়াজে ডেকে উঠল ওকে। হে জয়েন্ট কৃতিক, পড়বে মিস্টার অভদ্র। পরিচিত অপরিচিতর মাঝে ঝুলতে থাকা এক নারী কণ্ঠস্বর শুনে আস্তে করে ঘাড় ঘোরালে কৃতিক। পেছনে তাকিয়ে চোখ মুখ স্বাভাবিক রেখে স্পষ্ট কণ্ঠে জবাব দিল, ইয়েস। কৃতিক ঘাড় ঘোরানোর সঙ্গে সঙ্গে মেয়েটা আন্তরিকতার স্বরূপ শক্ত করে জড়িয়ে ধরল ওকে। কৃতিকও থমথমে খেয়ে ওর পিঠে হালকা হাত ছোয়ালো। ওদিকে মেয়েটার কাণ্ডে চোখ বড় বড় হয়ে গেল ওর, অধর যুগল আলাদা হয়ে গেল আপনা আপনি। দুহাত মুঠিবদ্ধ রেখে নিজেকে কোনো মতে সামলে ওরও মনে মনেও বলল, ওনাকে ছেড়ে দিন আপু, উনি আমার, শুধুই আমার। মেয়েটা কৃতিককে অভিবাদন সুলভ হাঁক করে একগাল হেসে বলল, চিনতে পেরেছ হু আই অ্যাম? কৃতিক একটু চিন্তা করে বলল, শ্রাবণী রাইট? বাংলাদেশে আমাদের সাথে নর্থ সাউথে পড়তে। আর তোমার বড় বোন তো সান ফ্রান্সিসকোতে পড়াশোনা করে, সায়নী অর সামথিং। শ্রাবণী হেসে বলল, হ্যাঁ, ও দেশে এসেছে বলে দার্জিলিংয়ে বেড়াতে আসা। বাই দ্য ওয়ে, তোমার খবর কি? সেই যে নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েশনের আগে বেরিয়ে গেলে, তারপর তো আর খোঁজই পেলাম না। কৃতিক হাতের কাজ সারতে সারতে বলল, এই চলছে। বিয়ে করেছো? শ্রাবণীর কথায় কৃতিক হাস্যচোখ মাথায় নাড়িয়ে পাশ ঘুরে আঙুল দিয়ে ইশারা করে বলে, ইয়েস, মিট মাই ওয়াইফ। আব কথা মাঝপথে আটকে গেল কৃতিকের, কারণ ওরও এখানে নেই। এখানে তো দূরে থাক, পুরো পেট্রোল পাম্পের আশেপাশেও নেই। চারিদিকে চোখ বুলিয়ে কৃতিক শ্রাবণীকে তৎক্ষণাৎ বিদায় জানিয়ে বলল, আমি আসছি। শ্রাবণী ওপর নিচ মাথা নাড়ালে কৃতিক দ্রুত চলে যায় সেখান থেকে। কৃতিক চলে যেতে শ্রাবণী কাঁদো কাঁদো গলায় বিড়বিড়ালো, আমার ক্রাশেরও বিয়ে হয়ে গেল। গাড়ি থেকে নেমে পিছন দিক দিয়ে সায়নী বলে উঠল, ওইটা আমারও ক্রাশ দিয়ে ভাই। তার থেকেও বড় কথা, জেকে স্যারের ওয়াইফ আমার ভালো ফ্রেন্ড। শ্রাবণী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমরা মেয়েরা সবসময় রেড ফ্ল্যাগের প্রেমে পড়ি কেন বলতো? সায়নী ঠোঁট উল্টে শান্ত স্বরে বলল, হু নোজ। রাস্তার এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে অবশেষে ওরুর দেখা পেল কৃতিক। ও দেখল দু হাঁটুতে মুখ গুজে ফুটপাতে বসে আছে ওরু। এভাবে ওরুকে বসে থাকতে দেখে কৃতিক এগিয়ে এসে বলল, কি হয়েছে, এখানে বসে আছিস কেন? তুই যে এত দূর চলে এলি, একবার আমাকে বলে এসেছিস। তোর সাহসে কি করে হলো এমন একটা অচেনা জায়গায় আমাকে না জানিয়ে এত দূর চলে আসার? কৃতিকের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে ওর উঠে দাঁড়ালো। অতঃপর ওর কথার কোনোরূপ জবাব না দিয়ে এক প্রকার অগ্রাহ্য করে হাঁটা ধরল অন্যদিকে। ওরু রেহেন কাণ্ডে পেছন থেকে কৃতিক ডেকে চোয়াল শক্ত করে দৃঢ় গলায় বলে, ওরু, কোথায় যাচ্ছিস? ওরু যেতে যেতে জবাব দিল, আপনি থাকুন আপনার বান্ধবীকে নিয়ে, আমি চললাম। ওরুর কথায় একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃতিকের বুক ছিঁড়ে। অতঃপর অনেকটা জেদি গলায় ওরুকে উদ্দেশ্য করে কৃতিক বলে উঠল, যেখানে খুশি যা, তার আগে তোকে ছাড়া কীভাবে বাঁচবো সেটা শিখিয়ে দিয়ে যা। এবার হাঁটার গতি পুরোপুরি থেমে গেল ওরুর, আর এক পাও সামনে বাড়ানোর শক্তি নেই ওর। ও ওখানে আটকা পড়েছে। কৃতিকের প্রণয় শক্তির অদৃশ্য শেকলে বাধা পড়েছে ওর পা দুটো। ওরু দাঁড়িয়ে পড়েছে দেখে কৃতিক একটু একটু করে এগিয়ে গিয়ে পেছন থেকে শক্ত করে গলা জড়িয়ে ধরল ওরুর। এরপর ওর কানের কাছে ঠোঁট নিয়ে হাসকি স্বরে বলল, আমায় ছেড়ে কোথায় যাবি তুই? আমি যেমন অতিরিক্ত ভালোবাসা দেই, তেমনি কষ্টটা অতিরিক্ত দেই। মাইন্ড ইট হার্টবিট। আজকে প্রথমবার তাই ওয়ার্নিং দিলাম, দ্বিতীয়বার আমাকে ছেড়ে যাওয়ার কথাটা উচ্চারণ করার স্পর্ধা দেখানোর আগেই তুই শেষ। আই রিপিট, মেরে ফেলবো একদম। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।